আমার কেমন অবস্থা হয়েছে, আমি নেকড়ে হয়ে গেলাম। তবে যাদের জন্য আমার এই অবস্থা, আমি তাদের কাউকে ছাড়ব না, ওদের একটাকে আমি ধরব। এরপর কালুচোরা প্রতিশোধের আগুন বুকে নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকে আর অপেক্ষা করতে থাকে কবে তাহার সুবর্ণ সুযোগ আসবে সেই অপেক্ষা। এই যে করিম ভাই, গাছগুলা কেমন পানির অভাবে ডাল পড়া শুকিয়ে গেছে দেখো। তোমাকে তো না বললে তুমি বুঝতেই পারো না। ওই যে ওই দিকটাতে ভালো করে পানি দিও। বাহাদুর, কোথায় যাচ্ছ বাবা? শোন বাবা, তোমার মা বাপ মারা যাবার আগে তোমার দায়িত্ব আমাকে দিয়ে গেছে। এখন তুমি যেখানে যাবে আমাকে একটু বলে যেও। গত 1 মাস হলো আমি বাহির থেকে আসছি, কিন্তু গ্রামটা আমার ঘুরে দেখা হয়নি। এর পাশেও একটা সুন্দর বনভূমি আছে, সেটাও আমার দেখা হয়নি। যাই, সেগুলো একটু কাছ থেকে দেখে আসি। ঠিক আছে বাবা, যাও, কিন্তু বনভূমি জঙ্গলের কাছে যেও না, ওখানে না যাওয়াটাই ভালো। আচ্ছা, আমি গেলাম তাহলে। এরপর বাহাদুর বনভূমি ঘুরে ঘুরে দেখার জন্য বাড়ি থেকে বেরোলো এবং সে 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে সেই কালুকে যেখানে মাটি চাপা দিয়েছিল ওই জায়গায় পৌঁছে সে দেখল, এ কি, এমন জায়গায় কে কবর করেছে? গ্রামে তো পারিবারিক কবরস্থান আছে, তাহলে এমন জায়গায় কবর কে এটা করলো? এরপর কালু বাহাদুরের শরীরে নেকড়ে রূপে প্রবেশ করল। এখন আমার শক্তি দ্বিগুণ। আমি এখন আমার সাথে অন্যায়ের প্রতিশোধ নিব, কাউকে ছাড়ব না আমি। এরপর দানবের শক্তি দ্বিগুণ হবার পর সে গ্রামের দিকে চলে গেল। না, ফিরতে ফিরতে দেখি সেই সন্ধ্যাই হয়ে গেল। এমন অন্ধকারের রাস্তা, কি যে করি না। কাল থেকে বেলা থাকতে থাকতে বাড়ি ফিরতে হবে। এখন তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। কিরে, ওই দিন যদি তুই আমায় একটু সুযোগ দিতি, তাহলে আজ তোর অকাল মৃত্যু হতো না। এখন তো তুই মরবি। ও বাবা, কি ভয়ানক জন্তু! ওই যা, হুস হুস, বাঁচাও! তোমরা কে কোথায় আছো? জলদি আসো, দেখো কার লাশ রাস্তার পাশে জঙ্গলে পড়ে আছে। হায় হায়, বড়দার এমন অবস্থা কিভাবে হলো? কে করলো এটা? কি বিশ্রীভাবে পড়ে আছে বড়দার বডি। দেখো দেখো, লাশের পুরো বডি ঠিক আছে, কিন্তু লাশের মাথা নেই। আমার মনে হয় এটা হিংস্র জন্তুর কাজ। তবে কি হতে পারে এই হিংস্র জন্তু? আমারও তো তাই মনে হচ্ছে। এমন ভয়ানক জন্তু এর আগে দেখা যায়নি। তবে হঠাৎ এই জন্তু কোথা থেকে আসলো? এমনিতে বর্দারি অবস্থা রেখে আমার ভয় করছে, আর তোমরা আমাকে আরো ভয় দিচ্ছ। যাই, কোবালটা নিয়ে আসি, বর্দার লাশটা মাটি দিতে হবে তো। শোন রে সুজিত, গ্রামের সবাইকে বলে দে তারা যেন একা একা জঙ্গলের দিকে না আসে। সারা দিন কাজ শেষে বিমল যখন বাড়িতে ফিরছে, না, ফিরতে ফিরতে সেই সন্ধ্যাই হয়ে গেল। এ কি, ওই কালো দানবটা তো আমার দিকেই আসছে। চল আমার সঙ্গে। ও বাবা, বাঁচাও! এ কি, গ্রামে এটা কি শুরু হলো? এটা আবার কার লাশ পড়ে আছে? এটা তো দেখছি বীরুদা। এভাবে চলতে থাকলে তো গ্রামে কয়েকদিন পর কোনো মানুষই থাকবে না। এক্ষুনি গিয়ে চৌকিদার মশাইকে বলতে হবে। চৌকিদার মশাই, চৌকিদার মশাই, আপনি এখানে? ওখানে যে শিলতলার ঘাটে বীরুদার লাশ পড়ে আছে, আপনি কি কিছু জানেন না নাকি? এটা কি বলো তুমি? আবার লাশ? এই জঙ্গলে হঠাৎ কি হলো? একের পর এক লাশ পড়েই চলেছে। এখন তো আমারই ভয় করছে। দেখেন, আপনি গ্রামের সম্মানী মানুষ, তাড়াতাড়ি এর একটা সমাধান করেন, তা না হলে এবার আপনার কথা মানবে না। তুমি ঠিকই বলেছ, তাহলে কি করা যায় বলো তো? চৌকিদার মশাই, আমার জানা মতে বটতলায় একজন সাধু বসে থাকে। সে নাকি সমস্যার কথা জেনে তার সমাধানও বলে দিতে পারে। আপনি চাইলে তার কাছে যেতে পারেন। তাই নাকি? তাহলে আর একটুও দেরি করা উচিত হবে না। যাই যাই, দেখি সাধু কি বলে। এই যে সাধু মশাই, আপনাকেই আমি খুঁজছি।
আমার গ্রামে ভয়ানকভাবে লাশের ছড়াছড়ি শুরু হয়েছে। হঠাৎ কিভাবে হলো এটা? শোন তাইলে, আমার কাছে একটা ছেলে আসছিল, আমি ওর থেকে সব শুনেছি। তুই তোর গ্রামের এক লোকের সাথে অবিচার করেছিস। এখন ওই দানবটা তোর ভাইয়ের ছেলের শরীরে বাস করছে। ওকে এত সহজে মারা সম্ভব না। তাহলে সাধুমশাই একটা তো উপায় বলুন, না হলে আমার গ্রাম পুরাই শেষ। শোন তাইলে, ওকে মায়ার তরবারি দিয়ে শেষ করতে হবে। অর্থাৎ এমন একটা সাহসী মেয়ে তোর পুত্রবধূ করে নিয়ে আসবি, ওকে দিয়েই দানবটাকে শেষ করতে হবে। কিন্তু বাবা, এমন মেয়ে আমি কোথায় পাবো? আছে, কোথাও না কোথাও অবশ্যই আছে। তোমাদের খুঁজে বের করতে হবে ওই মেয়েকে। এখন তুই যা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি গেলাম।